আশা করা যায় পরিষ্কার আমাকে শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। তো আজকে না আজকে আমি কোনোদিন নিজের অভিজ্ঞতা দিয়ে শুরু করিনি। হ্যাঁ, নিজের অভিজ্ঞতা দিয়ে বা নিজের যে প্যারানর্মাল ইনভেস্টিগেশনে আমরা গেছিলাম সেই অভিজ্ঞতা দিয়ে সেই অভিজ্ঞতা আমি কিন্তু তোমাদের সাথে খুব একটা শেয়ার করিনি। প্রথমের দিকে করলেও আমার ঠিক মনে পড়ছে না করেছি কি না। তো আজকে আমি একটু তাহলে আমার প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়াতে যে আমি ছিলাম তার একটা ইনভেস্টিগেশনের ঘটনা বলি। এই ঘটনাটা হচ্ছে তোমার ঠিক পাঞ্জাব আর পাকিস্তানের বর্ডারের কাছাকাছি বলবো না, বেশ কিছুটা দূরে এখন জায়গাটা ইয়েতে পাঞ্জাবের অংশে পড়েছে। ঠিক আছে, তা ওখানকার একটা মেল এসছিল আমাদের কাছে ঠিক এরকম ভাবে যে আপনারা তো আমাকে কি পরিষ্কার শোনা যাচ্ছে? তো একটু বলো। হ্যাঁ, তা আমি একটু এগিয়ে গিয়েই বলছি। হ্যাঁ, যেহেতু আমার কাছে মাইক ফাইক আমি কিছুই আনিনি, আমি লাইভ করবো আমি ভাবিও নি কোনো সময় যে এখানে এসে তাও একটু সুস্থতার জন্য আমি একটু লাইভটা করতে পারছি। তা আমি একটু আমি ঘটনাটা শুরু করে দিই। হ্যাঁ, তা ঘটনাটা হচ্ছে আমরা যখন তোমার ওই ইনভেস্টিগেশনের জন্য যাই আর কি, সেই জায়গাটা হচ্ছে পাঞ্জাব আর পাকিস্তানের যে বর্ডার আছে তার কিছুটা অংশে, যেটা এখন বর্তমানে পাঞ্জাবে পড়েছে। তা ওই পাঞ্জাবের ওখানকার একটা গ্রামের ওখানেরই যে গ্রামটা রয়েছে সেই গ্রামের যে তোমার মুখিয়ার ছেলে রয়েছে, সেই মুখিয়ার ছেলে আর কি আমাদের মেল করে। এবং প্রথমে আমরা জানতাম না যে উনি মুখিয়ার ছেলে বা কিছু। একটু ভাই একটু বলে দিও তো, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো তো পরিষ্কার শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে কিনা। তা এবার হচ্ছে কি, এবার ছেলেটি আমাদের কাছে সিম্পলি মেল করে যে তোমরা তো বিভিন্ন ভুতুড়ে জায়গায় ইনভেস্টিগেশন করতে যাও, যদি ক্ষমতা থাকে বা তোমাদের সাহস থাকে তাহলে আমাদের এখানে শকুন্তলা হাউস বলে একটা হাউস আছে, ওই হাউসে তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা এসো শকুন্তলা হাউসে। এবার কে শকুন্তলা, কোথায় হাউস, কি প্রথম মেলে কিছু ছিল না। তা এরকম অদ্ভুত মেল আসে। তা মেল আসার পর আমরা শুধু দেখে রেখে দিয়েছি, রিড করে রেখে দিয়েছি। তা রিড করে রেখে দেওয়ার পর এরপরে বেশ এক সপ্তাহ বাদে উনি আবার আমাদের মেল করেন যে কি হলো, আপনাদের শকুন্তলা হাউসের নাম শুনেই শকুন্তলা হাউস বলছি, শকুন্তলা হস্টেলের নাম শুনেই আপনাদের ফুস হয়ে গেছে, এরকম ভাবে কথা বলছে, ফুস হয়ে গেছে, তাহলে আমরা কি করে আছি তাহলে ভাবুন। এবার আমাদের ওখান থেকে আমরা মেল করি যে কে এই শকুন্তলা হস্টেল কোথায় অবস্থিত, কি বৃত্তান্ত, আপনার নাম কি, ঠিকানা কি, ফোন নাম্বার কি, এসব না জানলে আমরা ইনভেস্টিগেশনটা করতে যাব কোথায়? আমরা কোনোদিন এর আগে শকুন্তলা হস্টেলের নাম শুনিনি। তা যাই হোক, এবার তোমার শকুন্তলা হস্টেলের নাম শুনিনি। এবার আমরা যখন এই কাহিনীটা হচ্ছে তখন কিন্তু গৌরব তিওয়ারি ছিল না, গৌরব তিওয়ারি গেছিল কিরারু বলে একটা যে রাজস্থানের যে গ্রাম আছে, ওই গ্রামের একটা মন্দির আছে যেখানে নাকি মানে ওখানে প্রচলিত আছে, আদৌ সত্যি না এটা, বা মিথ বলতে পারো ওখানকার, যে রাত্রির বেলা কেউ কাটালে ওখানে নাকি পাথর হয়ে যায়। এটাও আমি আর একটা কোনো এক লাইভে বলবো, এই ঘটনাটাও আমার কাছে আছে। ওদের সাথে কি কি হয়েছিল ওই ঘটনাতে আমি ছিলাম না, বাট আমার যারা কলিগ ছিল, গৌরবদা ছিল, তাদের একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। তো ওইটা পরের লাইভে একদিন বলবো। তা এবার কিরারুতে গেছে, এবার তাকে জানানো হয় যে এরকম এরকম ব্যাপার, আমাদের কাছে মেল এসছে, তা এইটা তুমি যদি বলো তাহলে আমরা যাবো। তা বলছে যা, তোরা যদি যেতে পারিস, তোদের যদি হয়, এতটা বলছে যখন, এতটা হয়েছে, তাহলে তোদের যদি বলার কিছু থাকে তাহলে না, তোদের যদি যাওয়ার থাকে তা তোরা তাহলে চলে যেতে পারিস। তা আমরা তো যাই,
গিয়ে এবার তো উনি ফোন নাম্বার দেয় পরের বার, তখন আমরা যখন যাই তখন রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পর ওই দিন তো আর আমরা ইনভেস্টিগেশন করতে যাই না, কারণ তার আগে কি আমরা সকালে দেখে নিই, কারণ যদি আমরাও তো মানুষ, আমাদেরও পালানোর প্রয়োজন হয়, আমরাও পালিয়েছি বহু ক্ষেত্রে বহুবার, ঠিক আছে। তা যাতে কোনো অসুবিধা না হয় বা গাড়ির কোনো ব্যবস্থা আছে কিনা, কোন পথ দিয়ে আমরা বেরোবো, কারণ পুরো খান্ডার আমাদের কাছে একদম অজানা অচেনা ওই তোমার জায়গা, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় আমাদের অজানা অচেনা। তা সুতরাং আমরা দিনের বেলা গিয়ে ইনভেস্টিগেশন করি। তা প্রথমে আমি বলে রাখি, এই শকুন্তলা হস্টেল বা শকুন্তলা কে, তা আমরা প্রথমে যখন মুখিয়ার ওখানে গেলাম, উনি এসেছিলেন, ওনার ছেলে যিনি মেল করেছিলেন আমাদের, তা উনি ওনার বাড়িতে নিয়ে যান এবং ওখানকার যিনি শকুন্তলা ছিলেন, শকুন্তলার কোনো এক কাজিন হোক বা দুঃসম্পর্কের কোনো আত্মীয়া তখনও বেঁচে আছেন, তিনি এই ঘটনাটা আমাদের জানান, ঠিক আছে। এরপরে আমাদের সাথে কি ঘটেছিল সেটা আমি পরের ইয়েতে আসছি, পরের পার্টে আসছি। তাই কেই শকুন্তলা, শকুন্তলার হস্টেল, কি বৃত্তান্ত সব বলছি। তা এই ঘটনাটা এই শকুন্তলা ছিল প্রথমে, যে শকুন্তলা হস্টেল বলা হচ্ছে ওইটা আগে প্রথমে ছিল কলেজ, এবং প্রথম বা দ্বিতীয় এরকম হোক মহিলা কোনো কলেজ ছিল, ঠিক আছে, যেটা 1940 সালে চালু হয়েছিল। এবং 40 সালের পর মোটামুটি মেয়েরা আসতে শুরু করলেও 1943 সালের পর থেকে মোটামুটি কলেজটা ভালোভাবে চালু হয়। এবং 1946 সালের একদম প্রথমের দিকে ওই শকুন্তলা বলে একটি মেয়ে ওই কলেজে ভর্তি হয়। এবার বলে রাখি, শকুন্তলা হাউস বা শকুন্তলা হস্টেলটা কিরকম জায়গায়, এরকম চারিদিকে মাঠ, ক্ষেত, জমি রয়েছে, ক্ষেতের মাঝখানে হস্টেলটা, এরকম সামনে বড় চওড়া রাস্তা করে দিয়েছে, মেন রাস্তা থেকে অনেকটা ঢুকে ওই শকুন্তলা হস্টেল বা শকুন্তলা কলেজটা অবস্থিত। তা এবার শকুন্তলা তখন কি করেছে, শকুন্তলা যখন পড়াশোনা করছে আর কি, পড়াশোনা করতে করতে ওখানে না একটা একটা খুব হ্যান্ডসাম চাষি হলে কি হবে, হ্যান্ডসাম সুন্দর যুবকের প্রেমে পড়ে। যুবকটির নাম হচ্ছে মকবুল, ঠিক আছে। এবার যথারীতি 1947 ওদের খুব ভালোভাবেই এগোতে থাকে, কেউ জানতেও পারে না, মানে চোখে চোখে কথা, মানে খুব কম মেলামেশা হতো ওদের, তাও ওদের চিঠি চালাচালি এইসবের মাধ্যমে ওদের না ভালো প্রেম চলছিল। এবার 1947 সাল দেশভাগের সময় মকবুলরা পাকিস্তানে চলে যায়, ঠিক আছে। কিন্তু শকুন্তলা তো যেহেতু এখানকারই, শকুন্তলার ফ্যামিলি এখানকারই, ভালো ফ্যামিলি, রিচ ফ্যামিলি ছিল শকুন্তলার ফ্যামিলি। তা ওখানে শকুন্তলা কি করে, তা শকুন্তলা ইন্ডিয়াতে থেকে যায়, ভারতে থেকে যায়, ওরা পাকিস্তানে চলে যায়। প্রথম তো চিঠি চালাচালি খুব ভালো চলছিল, ওদের প্রেম কাহিনী খুব ভালো চলছিল, কিন্তু তোমার দাঁড়াও বলছি, এক সেকেন্ড একটু দেখে নিতে দাও। হ্যাঁ, কিন্তু প্রায় আরো এক বছর এরকম চিঠি চালাচালির মাধ্যমে প্রেম চলার পর ওই এক বছর বাদে ওদেরই কলেজের এক বান্ধবীর মারফত জানতে পারে যে ওদেরই কলেজে পড়তো, কিন্তু বর্তমানে সে পাকিস্তানে চলে গেছে, এরকম মুসলিম একটা মেয়ের সাথে ওদেরই বন্ধু ছিল, শকুন্তলারও বন্ধু ছিল, ওই মেয়েটিরও বন্ধু ছিল, ওর সাথে নাকি তোমার মকবুলের বিয়ে ঠিক হয়েছে। এই জিনিসটা তোমার শকুন্তলা মেনে নিতে পারেনি, যে আমারই বন্ধুর সাথে আমারই প্রেমিক কি করে বিয়ে করতে পারে, ওর সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল, আমার চলে যাওয়ার কথা ছিল, সমস্ত কিছু রেডি হওয়ার, আস্তে আস্তে রেডিও করে দেবে বলেছিল, তারপরেও কি করে এরকম করতে পারে, ও না মানতে পারেনি। ও সেই দিন নিয়ে একটা ক্লাসরুমে গিয়ে, যে ছুটির পর, কলেজ ছুটির পর একটা ক্লাসরুমে গিয়ে নিজের ওড়নার সাথে হ্যাং হয়ে ঝুলে যায়, ঠিক আছে, হ্যাং হয়ে যায়। এবার যেহেতু হয়েছে তোমার, কলেজ ছুটি হয়ে গেছে,
ছুটি হয়ে যাওয়ার পর যে কলেজের দারোয়ান যখন তোমার সারা কলেজ দেখছে কেউ আছে কিনা বা আছে কিনা, যখন দেখতে যায় তখন দরজাটা তো ভেতর থেকে বন্ধ ছিল, ওই জানলা দিয়ে দেখতে পায় শকুন্তলা হ্যাংড অবস্থায় রয়েছে। এবার তো আর তো কিছু করার নেই। এরপর তখনকার সময় পুলিশ যায়, করে কি হয় অতটাও আমার ঠিক মনে পড়ছে না, অতটাও কিছু হয় না। কিন্তু ওর কাজকর্ম হয়ে যাওয়ার পর কিন্তু শকুন্তলা কিন্তু তার আত্মার কিন্তু মুক্তি হয় না। ঠিক আছে, বেশ কিছুদিন কলেজ ছুটি থাকে। কলেজ ছুটি থাকার পর ওরা যখন আবার কলেজ চালু করে, তখন প্রায় দিনই ওদের যারা ক্লাসমেট ছিল তারা বলতে থাকে আমরা শকুন্তলাকে আমাদের সাথে ক্লাস করতে দেখি, আমাদের সাথে বসে থাকতে দেখি। এমনকি ম্যাডামরাও বলতে শুরু করে হ্যাঁ শকুন্তলাকে দেখা যায়, ও চুপচাপ ক্লাস করে আমাদের। ঠিক আছে, এরপরে কেউ বলতে থাকে যে আমরা শকুন্তলাকে বাথরুমে হ্যাংড অবস্থায় দেখেছি। এবার যে ক্লাসে ও হ্যাংড অবস্থায় ছিল সেই ক্লাসের মেয়েরা কখনো হ্যাংড অবস্থায় দেখছে। তারপর দেখছে যে কোনো খাবার নিয়ে আসছে, সেই খাবারগুলো অধুরা, মানে পুরো খাবার শেষ হয়ে যাচ্ছে। কখনো টেবিল থেকে কখনো ম্যাডামের জিনিসপত্র গায়েব হয়ে যাচ্ছে চোখের সামনে থেকে, কখনো স্টুডেন্টদের গায়েব হয়ে যাচ্ছে। এই হতে থাকে এবং স্টুডেন্টরাও খুব ভয় পেতে থাকে যে যখনই আমরা একা থাকছি বা কোনো কারণে এসে যাচ্ছি আগে, তখনই আমরা শকুন্তলাকে দেখতে পাচ্ছি। বাথরুমে গেলে ওকে আমরা দেখতে পাচ্ছি, ওকে দাঁড়িয়ে থাকতে দেখছি, কখনো গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখছি, এরকম অবস্থায় দেখছি। তাই এই করতে করতে অনেকে না ওই কলেজটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর কলেজটা বেশ কিছুদিন বন্ধ থাকে এবং বেশ কিছুদিন বন্ধ থাকার পর কলেজটা গার্লস হস্টেলে ওরাই কলেজ কর্তৃপক্ষ গার্লস হস্টেলে পরিণত করে। কিন্তু গার্লস হস্টেল করলে কি হবে, ওই শকুন্তলার আত্মা কিন্তু তখনও মুক্তি পায়নি। কিন্তু গার্লস হস্টেল যখন চালু করা হয় তার আগে কিন্তু তোমাদের পুজো আশ্রা সমস্ত কিছু করা হয় এবং দরজার মধ্যে খিলান দিয়ে যে ক্লাসরুমে ও হ্যাংড হয়েছিল সেই ক্লাসরুমে যায়। ক্লাসরুমের চারিদিকে যে দুটো দরজা ছিল সমস্ত দরজা জানলা সিল করে রেখে বলে আর কোনো প্রবলেম হবে না। কিন্তু অ্যাজ ইট ইজ যেমনকার তেমন হস্টেলের মেয়েরা কখনো পায়ের আওয়াজ শুনতো, কখনো নুপুরের আওয়াজ শুনতো, কখনো শকুন্তলা খুব ভালো গান করতে পারতো, কখনো পাঞ্জাবিদের গান করতো, সুফি গান করতো, এরকম গানের আওয়াজ পেত। কেউ যদি করতো, মনে করো একা কেউ নামছে সিঁড়ি দিয়ে, ওকে ধাক্কা মেরে, কেউ মনে করো যাচ্ছে পেছন, মানে তুমি সামনে দিয়ে নামছো, পেছন দিয়ে কেউ ধাক্কা মেরে চলে গেলে যেমন একটু হড়কে যায় মানুষ, ওরকম হতো। তারপর খাবার দাবার রাখলে, বই খাতাপত্র রাখলে, এইসব রাখলে কিন্তু তার বিভিন্ন তোমার যে উধাও হয়ে যেত, খাতাপত্র বিভিন্ন উধাও হয়ে যেত, কিন্তু পরক্ষণেই আবার যে জায়গা থেকে উধাও হয়েছে সেই জায়গাতেই পাওয়া যেত। ঠিক আছে, এই হতে থাকে। তাই এবার হস্টেলটাও কিন্তু উঠে যায়। এবার পুরোটাই হচ্ছে তখন চলে আসে শকুন্তলার আন্ডারে। এবার আশেপাশের যারা চাষি ভাইরা কাজ করতো তারা কিন্তু প্রায় শকুন্তলার কান্নার আওয়াজ পেয়েছে, কখনো জোরে জোরে হাসির আওয়াজ পাচ্ছে, কখনো তাকে ছাদের ওপর পায়চারি করতে দেখছে। এরকম অবস্থা হয়েছে যে আশেপাশের বলছে যে আমরা এরকম হয়েছে যে দিনের বেলা একটু সন্ধে হয়ে গেছে তখনই আমরা ওকে ছাদে ঘোরাঘুরি করতে দেখছি, ওর কান্নার আওয়াজ, ওর কখনো হাসির আওয়াজ আমরা পাচ্ছি, এরকম পাচ্ছি। ঠিক আছে, এরকম হচ্ছে। তাই এরকম করতে করতে পুরো গ্রামবাসীদের তরফে বলা হয় পুরো বাড়িটা বাঁধিয়ে দেবে, যাতে যাদের জমি রয়েছে আশেপাশে তাদের কোনো ক্ষতি করতে না অসুবিধা হয়। তা বাড়িটা বাঁধিয়ে দেওয়া হয়। তারপর থেকেই কিন্তু ছাদে খুব কম দেখা গেলেও কিন্তু তার চিৎকার, তার কান্নার আওয়াজ, তার হাসির আওয়াজ, সে কারুর সাথে কথা বলছে সেরকম আওয়াজ কিন্তু পাওয়া যেতে থাকতো। তা অত চাষিরা অভ্যস্ত হয়ে গেছিল। এবার এইসব কাহিনী যখন ওই মুখিয়ার ছেলে শুনেছে তখন আমাদের সাথে যোগাযোগ করে। এবার আমরা তো যাই দিনের বেলা, পুরো খান্ডার বাড়ি। ঠিক আছে, খান্ডার বাড়ি হলেও বিশ্বাস করবে না, শকুন্তলা যে ঘরটাতে হ্যাংড হয়েছিল দোতলা। প্রথমে বলে রাখি হস্টেলটা ছিল দোতলা,
ঠিক আছে, মোট হচ্ছে তোমার 16টা রুম ছিল, ঠিক আছে, 16টা রুম ছিল, একটা ল্যাব ছিল, ওই ছিল ল্যাব ফ্যাব ছিল, টয়লেট ফয়লেট ছিল, এরকম ছিল। কিন্তু বলতে গেলে ওই জায়গাটার মানুষের এতটাই খফ বা ভয় রয়েছে যে জানলা দরজাগুলো সে পুরনো আমলের অত বছরের ওরকম অবস্থাতেই ভেঙে পড়ে রয়েছে, কেউ কিন্তু চুরি করতেও আসেনি। তখনকার দিনের মোটামুটি কাঠফাটের ভালোই দাম ছিল, তা ওই জিনিসগুলোও কিন্তু কেউ চুরি ফুরি করতে আসেনি, চুরি ফুরি করতে আসেনি, ওরা একইভাবে ওইভাবেই রয়েছে। কিন্তু শকুন্তলার আমরা পরে গিয়ে দেখেছি, শকুন্তলার যে ঘরটা রয়েছে সেই ঘরের না চারিদিকে ওপরে দুটো, মাঝে দুটো, তার নিচে দুটো, একদম নিচে দুটো খিলান দিয়ে লাল কাঠ বেঁধে এরকম এরকম ক্রস চিহ্ন করে বাঁধা রয়েছে। সব জানলাগুলো দরজাগুলো তুমি কিছুতে ভেতরে ঢুকতে পারবে না, ঢুকতে পারো যাতে তুমি যদি কেটে ফুটে ঢোকো। কিন্তু দেখা যায় যে এইটা যখন আমরা বলি ভেতরে ঢুকবো, তখন কিন্তু গ্রামের যিনি মুখিয়া আর যিনি শকুন্তলার কাজিন বলতে পারো বা তোমার বলতে পারো, কাজিন বলতে পারো বা তোমার দুঃসম্পর্কের আত্মীয়া বলতে পারো, সে কিন্তু তোমার বলল না ওই জানলা কিন্তু বা দরজা কিন্তু আপনারা খুলতে পারবেন না, যদি খোলেন, যদি গ্রামবাসীদের কোনো অসুবিধা হয়ে যায় তখন সেই দায়ভারটা তো আপনারা নেবেন না, কি ওইটা কিন্তু খুলতে পারবেন না, আপনারা যা দেখার বাইরে থেকে দেখুন, নিয়ে করুন। তখন আমরা বলেছিলাম যে বাইরে থেকে দেখার কি আছে, কিন্তু আমরা যখন গিয়ে দেখলাম তখন আমাদের মনে হলো না, এটা কিন্তু খোলা উচিত হবে না, ঠিক আছে। আর আমাদের গৌরব তিওয়ারিও কিন্তু বেশ কয়েকবার আমাদের দিয়েছিল, যেখানে দেখবে যে এতভাবে বাধা, সেটা খোলার চেষ্টা করবে না, হয় তোমাদের ওপর আসবে, হ্যাঁ, হয়তো তোমাদের ওপর বিপদ চলে আসবে বা গ্রামবাসীদের ওপর বিপদ আসছে। এটা কিন্তু আমাদের ওপর সত্যি এরকম মানে যেগুলো বাধা রয়েছে সেইগুলো আমরা কেটে অনেকবার ঢুকেছি এবং সত্যি আমাদের ওপর কিন্তু বেশ ভারী পড়েছিল বেশ কয়েকবার। এই ঘটনাগুলো গল্প বলছি যদিও, কিন্তু এই ঘটনাগুলো আমি তোমাদের পরে শোনাবো। তা যেহেতু এরকম বানা ছিল, এবার শকুন্তলার এত কাহিনী ওর আমাদের একটা ছেলে শুনেছে, ওর খুব ইচ্ছা ছিল যে শকুন্তলার ঘরের ভেতরটা কি আছে দেখবে, কিন্তু আদতেও কিছু নেই, কাঁচ পাঁচগুলো ভাঙা, জাল ফিয়েগুলো। ওখান থেকে টর্চ মেরে আমরা যখন দেখছি, অন্ধকার ঘর তো, দেখছি চেয়ার টেবিলে না পুরো হাতের ছাপ রয়েছে, এবং হাতের ছাপগুলো কিরকম, এরকম তো 5টা হাতের ছাপ, 5টা হাতের ছাপের ওপর নোখের পুরো এরকম বড় বড় নোখের যে ইয়েগুলো হয়, ওই নোখের ধুলোর ওপর পড়ে রয়েছে, ওই নোখের চিহ্ন পর্যন্ত, কোথাও 3 আঙুলের দাগ, কোথাও এরকম আঁচড়ানো, সেই নখ দিয়ে আঁচড়ালে যেমন কাঠগুলো চিড়ে যায়, বেশ মানে নখগুলো শক্তপোক্ত হলে যেমন হয়, তা এরকম হয়েছে, তা এরকম আমরা দেখতে পাচ্ছি। তা এবার আমাদের যিনি রয়েছেন, ওই যে ছেলেটি রয়েছে, তার খুব ইচ্ছা হয়েছে যে তোমার একটু ভেতরে ঢোকার। তা ও কিন্তু বলছে যে চলো না, কিছু হবে না, যা হবে আমাদের এই 6 জনের মধ্যেই তো হবে, তা পরে গিয়ে আমাদের তো জানাশোনা রয়েছে, তোমারও তো জেঠু পেটু রয়েছে, হয়ে যাবে, চেনাশোনার মধ্যে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তা আমরা তখন বলছি কি যে না রে ভাই, এরকম করিস না, কারণ যদি কিছু ক্ষতি হয় আমাদের তো হবে, প্লাস গ্রামবাসীরাও বিপদে পড়ে যাবে। বিশ্বাস করবে না, ও তো, হ্যালো ইন্দ্রাণী দি, কেমন আছো? হ্যাঁ, গুড ইভিনিং দিদি, কেমন আছো? তা এবার তোমার যে ইয়েটা রয়েছে, তোমার আমরা যখন ওকে বারণ করা সত্ত্বেও ও যখন একটা মানে খুলতে গেছে, শরীর একটু ভালো আছে গো, আজকে একটু সেজে গুজে বসেছি, মা বলছে তোকে আর এই রুগ্ন অবস্থাতে দেখতে পাচ্ছি না, তা তুই একটু, আমি একটু সাজিয়ে দিই তোকে, তুই একটু বস, কেমন লাগছে একটু বলো। আজকে পুরো মা সাজিয়ে দিয়েছে, শাড়িটাও মায়ের, শুধু ব্লাউজ আর হাতের চুড়ি বাদ দিয়ে সবই মায়ের করেছি। তা তোমার বলি এবার ঘটনাটা। এবার ছেলেটি যখন ওই দরজাটা খুলতে গেছে, গিট্টুটা খুলতে গেছে, বিশ্বাস করবে না, আমাদের
5 জনের চোখের সামনে, হ্যাঁ, পুরো পুরো হাওয়ার মধ্যে করে, মানে হাওয়ায় ভেসে গিয়ে দূরের যে জঙ্গলটা ছিল ওই দূরের জঙ্গলে গিয়ে পড়লো। আপনারা পুরো মানে আমরা পুরো, মানে কি বলবো, স্তম্ভিত হয়ে গেছি। আর তার সাথে শুরু হলো ওই ঘর থেকে মানে অসম্ভব রকমের হাহা করে হাসি। ঠিক আছে, যেন খুব আনন্দ পেয়েছে ছেলে, মানে মেয়েটি। ঠিক আছে, পুরো মেয়েদের গলা। ঠিক আছে, খুব আনন্দ পেয়েছে তার সে। এবার আমরা যখন, ছেলেটি যখন উঠে আসছে, তারপরেই না আমরা দেখছি দোতলা সিঁড়ি দিয়ে পুরো ছমছম ছমছম করে কেউ যেন দৌড়ে যাচ্ছে। এবার আমরা যখন টর্চ নিয়ে, জোরালো টর্চ নিয়ে, আমরা তখনও মেশিন খুলতে পারিনি, মেশিন খোলার আগে আমাদের এইগুলো ইন্ডিকেশন দিচ্ছে আর কি ও। হ্যাঁ, আমরা যখন ওপরে যাচ্ছি, ওপর থেকে ঠিক মনে হচ্ছে এই জায়গাতে আমরা আওয়াজ পেয়েছি, আমরা যখন ওই জায়গাতে যাচ্ছি তখন ওর আওয়াজ পাচ্ছি নিচে, সেই ছমছম ছমছম করে চলে যাচ্ছে। ঠিক ওই জঙ্গলটা তো পুরো অন্ধকার, ওই অন্ধকারেও পুরো ওর ছায়াটা বোঝা যাচ্ছে। একটা যে মেয়ের ছায়া হয়, যেরকম মেয়ের ছায়া, ওরকম ছায়া বোঝা যাচ্ছে ওই অন্ধকারে, কিন্তু টর্চ পেলে কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, সে হাসির আওয়াজ এবং বিভিন্ন, মানে ওখানে নাকি আরো বেওয়ারিশ লাশও পাওয়া গেছে, তাদের আওয়াজ, মানে আমরা এগুলো কোনো মেশিন ছাড়াই শুনছি। ভাবতে পারছো তোমরা যে এইগুলো নিজের চোখে, নিজের কান, মানে নিজের কানে শুনছি, চোখে তো দেখা দূরের কথা, পরে দেখবো এগুলো। বিশ্বাস করবে না, এরপর আমরা তো আর ভেতরে ঢোকার কোনো সাহস পাইনি, তখন আমরা না পেছনের দিকে একটু যাই যদি কোনো খোলা খোলা পায়, কিন্তু পুরো প্যাকটা তো ওরকম বাঁধাই ছিল বাইরে থেকে ভেতর দিয়ে। হ্যাঁ, যেটুকু দেখা যাচ্ছে টর্চের আলোতে আমরা দেখতে পেয়েছি ব্ল্যাকবোর্ডের পাশের যে দেয়ালটা রয়েছে, ওই দেয়ালে না ছোপ ছোপ রক্তের দাগ। এবার এইগুলো যে রক্ত বা অন্য কোনো কেমিক্যাল, কিন্তু দেখে মনে হচ্ছে, হ্যাঁ, এটা প্রথম গল্প বলছি, একটু শুনে নিও, লাইভ পারোদি। হ্যাঁ, তা এই তোমার ওই ছোপ ছোপ ওই দাগগুলো কি রক্ত, কারুর রক্ত, বা কাউকে মার্ডার করে ফেলেছিল, বা তার রক্ত, না কেমিক্যাল? কিন্তু কেমিক্যালের কিছু ছিল না, শুধু ঘরের মধ্যে ওই তোমার ধরো বেঞ্চগুলো আর ওই কিছু পুরনো বইপত্র, এই যা ছিল, তাছাড়া আর কিন্তু কিছু ছিল না যে রক্তের ছিটা, বা পুরো যে পুরনো রক্ত হয়ে গেলে অনেক দিনের যে বাসি রক্তের যে ছাপ হয়ে যায়, সেরকম ছাপ হয়েছিল। তা এরপরে আমরা তো ওরকম যাই, দেখছি যে এরপরে বিশ্বাস করবে না, আমরা যখন ওরকম তো ছায়া দেখেছি, এবার আমরা যখন বাইরের আশেপাশে দেখছি রাত্রির বেলা কোথাও কিছু হচ্ছে কিনা, ঠিক বিশ্বাস করবে না, আমাদেরই একটা ছেলে, আমাদেরই মেম্বার, সে চিৎকার করে বাথরুমের দিকে টর্চ জেলে গেছে, সে চিৎকার করে উঠেছে। সে চিৎকার করতে বাদবাকি আমরা পেছন যাই, যে জিজ্ঞেস করি কি হয়েছে, ও বলছে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, পুরো টর্চের আলোতে একটা মেয়ে পুরো চুল এরকম ঝুলছে সামনে এতটা করে। ঠিক আছে, এরকম দরজার এই যে ওপরের যে ফাঁকাগুলো থাকে না, ওই ফাঁকাগুলোর ওপর দিয়ে ওর চুলগুলো ঝুলছে, এবং টর্চের আলোতে ও নাকি দেখতে পেয়েছে। এবার ও ওই দেখে ভয় পেয়ে যায়, চিৎকার করে, কিন্তু ভেতরে গিয়ে আমরা কিন্তু আর কোনো কিছু দেখতে পাইনি। ঠিক আছে, কোনো চুলফুল কিছু দেখতে পাইনি, ও যা দেখার দেখেছে। এইটা হলো। এরপরে আমরা যখন আবার, ও তো খোলা বন্ধ, বাদি দাও, এরপরে শুরু হলো সেই একটা মানুষের মানে কান্না, যে একটা ব্রেকআপ হয়ে যাওয়ার যে একটা মানুষের কান্না, চিৎকার করে রাগ, সেই কান্না, তুমি সেই কান্নাটা না নিতে পারবে না। হ্যাঁ, এই কান্নার আওয়াজও যারা বাইরে ছিল আর কি, ওই মানে গ্রামবাসীরা যারা বাইরে ছিলেন আর কি দূরে, তারাও কিন্তু এই কান্নার আওয়াজ শুনতে পেত। ঠিক আছে, এবং শুনতে পেয়েওছে আমাদের সাথে সাথে। মানে একটা অদ্ভুত রকমের কান্নার আওয়াজ, একটা অদ্ভুত রকমের কান্না তার, মানে তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি না শোনো, এই মানে কান্নার ফিলিংসটা না কখনো বোঝানো যাবে না। যার ব্রেকআপ হয়েছে বা যা জেনেছে যে তার বান্ধবীর সাথে তার প্রেমিকের বিয়ে, সেই কষ্টটা যে না পেয়েছে, সে এই কান্নাটার ফিল করতে পারবে না। ঠিক আছে,
এরপর আমাদের তো বোঝাই গেল যে এটা তো বেশ মারাত্মক জায়গা, এবং শুধু তোমার যে শকুন্তলার গলার আওয়াজ বা কান্নার আওয়াজ তা না, বেশ কয়েকটা ছেলে মহিলার বিভিন্ন বাচ্চার গলার আওয়াজ কিন্তু আমরা পেয়েছি, কোনো মেশিন পত্র ছাড়াই, কোনো মেশিন বেরই করতে হয়নি আমাদের ওখানে কোনো করার জন্য। তাই এরপর এইসব ঘটনা যখন ঘটে, ঘটনা দেখার পরে এবার ভেতরে যতটা ঢুকতে পারছি না, ভেতরে ঢুকলে যতটা এক্সপ্লোর করা যায়, বাইরে থেকে আর কতটা এক্সপ্লোর করব। যে ঘরগুলো দেখাচ্ছিল সেই ঘরগুলো দেখেছি, সেখানে তেমন কোনো নেই, তবে ওপরের দোতলার একদম কোণার ঘরে একটা ঘর, মানে ওটা বলবো তোমার মানে কি বলবো, রেস্ট রুম টাইপের ছিল বা ক্যান্টিন ছিল এরকম দেখে বোঝা যাচ্ছে। ওইখানে বাচ্চার ছোট ছোট হাতের ছাপ পাওয়া গেছে, এর থেকে আর বেশি কিছু পাইনি আমরা। ঠিক আছে, এরপর যখন আমরা বেরিয়ে আসছি, বিশ্বাস করবে না, আমরা যখন বেরিয়ে আসছি ঠিক আমাদের পেছনে যে ছিল সে না হঠাৎ একবার ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই ও আমাদের মানে সামনে যে ছিল তার হাতটা পুরো চেপে ধরেছে, চেপে ধরে ও দেখাচ্ছে যে ওপরের ছাদটায় দেখ। আমরা প্রত্যেকে 6 জনই দেখেছি শকুন্তলাকে একটা মানে কি বলবো, মানে শর্ট চুড়িদার, ঠিক আছে, পাতিয়ালা প্যান্ট পরে, এরকম গলায় ফাঁস লাগানো, দড়িটা এখান থেকে ঝুলছে, মানে ওড়নাটা ঝুলছে, এরকম অবস্থায় আমাদের দিকে নজর দিয়ে তাকিয়ে আছে। আমরা ওর দিকে তাকিয়ে আছি, ও আমাদের দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, এরকম বেশ কিছুক্ষণ চলার পর, বেশ কয়েক মিনিট চলার পর আমরা পেছন ঘুরে চলে আসি। কিন্তু বাইরে থেকেও যখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি তখনও কিন্তু আমরা যখন ঘুরে দেখি ওই শকুন্তলা কিন্তু, মুখ ফুক আমরা অতটা বুঝতে পারিনি কিরকম, শুধু ড্রেসটার বর্ণনা দিচ্ছি, কি কালারের ড্রেস সেটাও আমি বলতে পারবো না, কারণ শর্ট ড্রেস, পাতিয়ালা প্যান্ট আর গলা থেকে ওড়নাটা ঝুলছে এরকম ভাবে। ঠিক আছে, এইটুকু বোঝা যাচ্ছিল যেটুকু আলোতে আর কি, রাস্তাতেও আলো ছিল, ওই রাস্তার আলোতে যেটুকু বোঝা যাচ্ছে। এবার আমরা যখন টর্চ ফেলছি তখন কিন্তু আর কাউকে দেখা যাচ্ছে না। যখন আমরা পেছন ঘুরে আবার সেকেন্ড বার দেখি, ও কিন্তু তখনও আমাদের দিকে তাকিয়ে, আমরা ওর দিকে তাকিয়ে রয়েছি, ও আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এরপর তো আমরা বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে আসার পর সত্যি বলা হয় যে এখানে রয়েছে, এটা কিছু করা যাবে কি না। আমরাও আরও যারা গুরুদেব আছে আমাদেরও, আর একজন বলছে সিনিয়র, তখন ও আমাদের ওই গ্রুপের তখন সিনিয়র দাদা, তা সে বলছে যদি কিছু করা যায় তো আমরা খোঁজ খবর দেবো। তো বলছে এটা ভাঙার চেষ্টা করা হয়নি, পুরো তো খান্ডার হয়েই পড়ে রয়েছে। বলছে বহুবার ভাঙার চেষ্টা হয়েছে, দেখবেন দেয়ালগুলো মাঝে সাঝে ভাঙা, কিন্তু যতবার ভাঙার চেষ্টা হয়েছে যারাই ভেঙেছে তারাই কিন্তু মারা গেছে, ওখানেই মারা গেছে, মানে একটা দুটো হাতুড়ির বাড়ি পড়েছে, ওখানেই পড়ে মরে গেছে, এরকম ব্যাপার। তো তারপর থেকে এই জায়গাটা এরকম অবস্থাতেই পড়ে রয়েছে। তা পরবর্তীকালে তো ওরাও আর কিছু যোগাযোগ করেনি, আমাদেরও আর যোগাযোগ করা হয়নি, কারণ প্রচুর ইমেলস আছে এইগুলোতে যে আরও জায়গায় ইনভেস্টিগেশন করতে হবে বা নিজেদেরও কাজকর্ম থাকে, তো এইসব করার জন্য আর জায়গাটা যাওয়াও হয়নি। এখন সেই জায়গাটা কি ভেঙে ফেলেছে না আছে সেই জায়গাটা সম্বন্ধে আমি কিন্তু আজও জানি না। তা এই হচ্ছে আমার শকুন্তলা হস্টেলের প্রথম ঘটনা। তা কেমন লাগলো একটু জানিও আমাকে। একটু একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, কিছু কিছু কমেন্ট আসছে, কিছু কিছু আবার কমেন্ট আসছে না। ঠিক আছে, তা সেকেন্ড ঘটনায় যাই। সেকেন্ড ঘটনাটাও মর্মান্তিক ঘটনা। ঠিক আছে, সেকেন্ড ঘটনাটা একটা নিম গাছের ঘটনা। তা এই ঘটনাটা আমাকে রাধিকা বলে, আমাদেরই সোসাইটির এক বন্ধু বলেছে, ওর রাধিকার বিয়ে হয়েছে রাধিকার বিয়ে হয়েছে রাজস্থানের একটা গ্রামে। ঠিক আছে, তা ওইখানে ওরা সচ্ছল বলতে পারো, সচ্ছল জমিদার ফ্যামিলি, মানে এখন তো জমিদার প্রথা উঠে যাওয়াতেও এখনো অবধি ওরা সচ্ছল, প্রচুর জমি জমা রয়েছে, সেই বাড়ির বউ হয়ে ও যায়।
ঠিক আছে। তা ও দেখে ওই বাড়ি থেকে না কিছুটা দূরে, ও যখন বিয়ের পর যায় নতুন বউ হিসেবে, কিছুটা দূরে ওর বাড়ি থেকে একটা নিম গাছ, দোতলা পোড়ো বাড়ি এবং তার চারপাশে আরো গাছপালা গজিয়ে রয়েছে, এরকমও বাড়ি দেখতে পায়। তো ওর বাড়িটা না সম্বন্ধে খুব ইন্টারেস্ট লাগে, যে কি এই বাড়িটা, কিসের এই বাড়িটা, কেন এই পোড়ো বাড়িটা এই জায়গায় পড়ে রয়েছে। হ্যাঁ, তা ও প্রথমে ওর বরকে জিজ্ঞাসা করে যে এই বাড়িটা কিসের বলো দেখি। তা ওর বর তখন তেমন কিছু বলে না, এড়িয়ে যায়। শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছে, ননদকে জিজ্ঞেস করেছে, দেওরকে জিজ্ঞেস করেছে, কিন্তু কেউই তেমন উত্তর দেয় না, এড়িয়ে যায়। এবার একদিন এক সুযোগ এসছে, ও সবাই গেছে কোনো এক ইয়েতে, তা ওর বরও ঘুমাচ্ছে। তা ও যখন, হ্যাঁ তনুদির রেকর্ডটা শুনে নিও, কেমন লাগলো একটু পরে জানিও। তা তোমার এটা সেকেন্ড গল্প চলছে, ঠিক আছে, প্রথমের দিকটা। তা এবার তোমার যে বাড়িটা রয়েছে ওই বাড়িটার দিকে আকৃষ্ট হয়, এবং ওখানে যে সর্বক্ষণ কাজের মাসি রয়েছে আর কি, দিদা বলে, ওই দিদাকে গিয়ে ও তখন জিজ্ঞেস করেছে যে এই বাড়িটা কি গো, এই বাড়িটা এরকম অদ্ভুত ভাবে পড়ে আছে কেন, এই বাড়িটার কিছু হয় না, এই জায়গাটা এত ডেভেলপ করে গেছে দেখ, কিন্তু এই বাড়িটা এরকমই কেন। বলছে আর বলো না, তুমি বেশি ওই বাড়িটার দিকে তাকিও না, ওই নিম গাছটার দিকে তো তাকাবেই না। তখন বলেছে কেন এই নিম গাছটার দিকে তাকাবো না। তখন বলেছে যে না, নিম গাছটা না অ্যাকচুয়ালি খুনি গাছ। হ্যাঁ, এই যে বাড়িটা দেখছো, প্রথম যে বাড়িটা আসে ওই বাড়িটা ছিল তোমাদেরই শ্বশুরের কোনো এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়ি, ঠিক আছে। ওই বাড়িটা দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়ি, ওই বাড়িটা দোতলা করে, সামনে বিশাল বড় বাগান নিয়ে করে, মানে দুঃসম্পর্কের আত্মীয় হলেও মানে তোমার শ্বশুরের সাথে তোমার এই বাড়ির সম্পর্ক খুব ভালো ছিল, দুই বাড়ি পাশাপাশি হবে এই ভেবেই ওরা বাড়িটা করে আর কি। কিন্তু ওই বাড়িটা করার পর, হ্যাঁ, যখন গৃহপ্রবেশ করছে তখন কিন্তু হঠাৎ যে পুজো করতে আসেন উনি কিন্তু বলেন জমিটা কিন্তু ভালো না, আর জমিটা ভালো যদিও বা শুদ্ধিকরণ করা যায়, এই গাছটা কাটা যাবে না কোনোদিন, এই নিম গাছটা, এই গাছটা থেকে না তোমরা সাবধানে থেকো, যেটুকু করার আমি করে দিচ্ছি গৃহবন্ধন ফন্ধন, তবে এই গাছটা থেকে তোমরা সাবধানে থেকো এবং বৌমাকেও সাবধানে রেখো। এবার বলে রাখি ওই বাড়িতে কে ছিল, ওই বাড়িতে ছিল হচ্ছে ওই কাকা শ্বশুর আর কি, দুঃসম্পর্কের কাকা শ্বশুরের ছেলে আর কাকা শ্বশুরের নতুন বউ। হ্যাঁ, কাকি শাশুড়ি মারা গেছে, ঠিক আছে, বহুকাল আগে মারা গেছে। এবার ও তখন বলছে, হ্যাঁ তারপরে কি হলো, তারপরে ও তখন বলছে যে এই তোমার এই কাকা শ্বশুরের যে বৌমা, কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, খুব ভালো রিলেশন তাদের, কোনো কিছু নেই। সে কিনা গেল হচ্ছে তোমার ওই একদিন দুপুর বেলা ওই নিম গাছে ঝুলে পড়লো, এবং এমন ভাবে ঝুললো দেখে মনে হচ্ছে তোমার পুরো কেউ যেন ঝুলিয়ে দিয়েছে, কারণ ও তো গাছে উঠতে পারতো না, ও গ্রামের মেয়ে হলেও অতটা ভালো গাছে উঠতে পারতো না। আর নতুন বই বা গাছে উঠে গলায় দড়ি দেবেই বা কেন, যে বাড়িতে কোনো ইয়ে নেই, তা ওই গলায় দড়ি অবস্থাতে ঝুললো, ঠিক আছে। এরপরে তো যথারীতি পুলিশ আসে, বডি নিয়ে চলে যায়, পোস্টমর্টম হয়, আত্মহত্যার ইয়ে করে পুলিশ, কিন্তু কোনো সুইসাইড নোট পাওয়া যায় না, কিচ্ছু না। তাই এই শোকটা সহ্য করতে না পেরে ওই একইভাবে একই দিনে যখন ওর বইয়ের বডিটা পুড়িয়ে আসে বাড়িতে, ওই একই সময়ে মানে পুড়িয়ে আসার পর ওর ছেলেটিও কিন্তু ওই অত লোকজন বাড়িতে, এই বাড়ির লোকজন ওই বাড়ির লোকজন সবার লোকচক্ষুর আড়ালে ও কিন্তু গিয়ে সুইসাইড করে ওই নিম গাছে। ভাবো তুমি, একই দিনে ওই বয়স্ক মানুষটার ওপর, কাকা শ্বশুরের ওপর কি যাচ্ছে, যে একই দিনে আমার শ্বশুর, আমার ছেলে, আমার ছেলের বউ মারা গেল একই দিনে। হ্যাঁ, মানে কতটাই মর্মান্তিক ব্যাপার।
তারপরে ওই কাকা শ্বশুর এই বাড়িতে খাবার দাবার দিত, এই বাড়ি থেকেই খাবার দাবার করতো, ও শুধু রাতে শুতে যেত। কিন্তু হঠাৎ করে একদিন দেখছে যে খাবার দিতে গেলেও খাবার দিয়ে আসছে, কিন্তু আগের দিনের রাত্রিরের খাবারটাও বাইরে পড়ে রয়েছে। একটু ধরো, একটু জল খেয়ে নি। হ্যাঁ, একটু জল খেয়ে নি, দাঁড়া। তা এবার তোমার যে কাকা শ্বশুর আছে, সে দেখছে যে যাকে দুপুর মানে সকালবেলায় খাবার দিতে গেছে, জল খাবার, গিয়ে দেখছে যে রাতের যে খাবারটা ছিল সেই খাবারটাও কিন্তু দরজার বাইরে পড়ে রয়েছে। এবার তাকে দরজায় ঠক 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 করা হয়, নক করা হয়, কিন্তু দরজা খোলা হয়, দরজা খোলে না। ঠিক আছে, দরজা খোলে না, দরজা খোলে না, কি হলো। তারপর দরজা ভাঙার পর দেখা গেল যে ওই কাকা শ্বশুর কিন্তু খাটের ওপর মারা গেছেন, কি এবং আস্তে আস্তে পচনও ধরতে শুরু করেছে এবং গন্ধও বেরিয়ে গেছে। মানে বেশ 2 দিন আগেই হয়তো মারা গেছেন বা 1 দিন হয়ে গেছে বলে হয়েছে। তা ওই বাড়িতে আর কেউ থাকলো না। তা এরপরে ওই বাড়িতে যেহেতু কেউ থাকলো না, তখন ও এর যে শ্বশুর মশাই আছে, ও তখন কি করলো, ওখানে একটা অফিস চালু করলো। ওই অফিসেও না লোকজন থাকতে পারতো না। ঠিক আছে, সন্ধ্যের পর থেকে না বলতো আমাদের গা ভারী করছে, একটা বউকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ একটা বউকে আমরা দেখতে পাচ্ছি, একটা ইয়েকে দেখতে পাচ্ছি, এরকম বলতো। তা এবার ওরা কি করবে, তখন বলছে আমরা এভাবে কাজ করতে পারছি না, আমাদের প্রচন্ড ভয় লাগছে, আর আমরা যখনই এখানে করছি তখনই আমাদের মনে হচ্ছে ওই নিম গাছটা আমাদের ডাকছে বড়। হ্যাঁ, এই করতে করতে তখন ওই জমিদারও অতটা যখন পাত্তা দেয়নি, জমিদার মশাই সরি ওর শ্বশুরও যখন অতটা পাত্তা দেয়নি, তখন ওই অফিসের যিনি কাজ করতো একজন এমপ্লয়ি, উনিও কিন্তু হঠাৎ করে সবাই যখন সন্ধেবেলায় চলে যায় তখনও বসে থাকে। হ্যাঁ, বসে থাকে, এবং বসে থাকার পরে যখন সবাই জিজ্ঞেস করে যে কি গো তুমি যাবে না, তখন ও বলছে হ্যাঁ তোমরা চলে যাও, তারপরে আমি দরজা ফরজা দিয়ে যাচ্ছি। তা উনি তখন কি করেন, ওই সবাই চলে যাওয়ার পর উনিও কিন্তু ওই হ্যাংড অবস্থাতে ওই নিম গাছে ঝুলে রয়েছে। পরের দিন যখন কাজে আসে, তখন পরের দিন যখন গ্রামবাসীরা ওঠে, তখন ওনাকে কিন্তু ওই অবস্থায় দেখতে পায়। ঠিক আছে, তা এরপর যথারীতি আবার পুলিশ আছে, বডি নিয়ে চলে যায়, করে। এরপরে যখন ওই বাড়িতে বলছে, এরপর থেকে অফিসটা উঠিয়ে দেওয়া হয় এবং পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়। বলছে ওই বাড়ির সামনে দিয়ে কেউ যেতে পারতো না, যেই যেত ওই গাছটা থেকে তারা বলতো কিনে একটু আয় না, এখানে থেকে যা না, আমরা কতদিন একা আছি, আয় আয়, এরকম করে আওয়াজ পেত নাকি সুরে। হ্যাঁ, মানে এটা রাধিকার যিনি মেড আছেন, মানে ওই মাসিমা আর কি, মাসিমা বলবো না, দিদা বলবো, সেই দিদা কিন্তু এই ঘটনাটা বলছে আর কি। মানে দিদাও নাকি এটা শুনেছে, দিদার মানে ওনার শাশুড়ি শুনেছেন এবং দেখেওছেন। ঠিক আছে, এরকম করে, এবং পরবর্তী সময়ে ওই বারান্দায় 3 জনে দাঁড়িয়ে থাকতে, মানে যে নিয়ে আগে কাকা শ্বশুরের বউ, কখনো কাকা শ্বশুরের ছেলে, এরকম দাঁড়িয়ে থাকতে দেখা যেত। ঠিক আছে, এবার এতটাই ভয় লেগে যায় যে ওই রাস্তা দিয়ে লোকে সন্ধ্যের পর আর চলাফেরাই করতো না। এরপরে যখন যে রাস্তাটা এরকম তো বন্ধ হয়ে যেতে পারে না, এবং ওই রাস্তাটাও ছিল শর্টকাট, কিছুটা গেলে ওই রাস্তাটা গেলেই মেন রোডটা পড়ে যেত। তা ওদের যদি ঘুরে যেতে হয়, অনেকটা ঘুরে যেতে হবে। তা ওরা তখন ঠিক করে এই নিম গাছটা যদি কেটে দেওয়া হয়, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। তখন ওরা কি করে, পাড়ার লোকেরাই ঠিক করে এবং ওর শ্বশুর মিলেও ঠিক করে যে এই নিম গাছটা কেটে দেওয়া হবে। এবার যাকে নিম গাছটা কাটতে দেওয়া হয়েছে, তার আগে কিন্তু পুজো দেওয়া হয়েছে নিম গাছে। ঠিক আছে, নিম গাছে পুজো দেওয়া হয়েছে। পুজো দেওয়ার পর যিনি প্রথম কোপটা লাগান, সেই কোপেই ওনার বলছে যে পড়লো তো পড়লো, বলছে যে এমনভাবে কোপটা পড়েছে পুরো গাতে গেঁথে গেছে, এবং গেঁথে যাওয়ার সাথে সাথে ওই লোকটা না ওখানে
হাতটা ছেড়ে দিয়ে ওখানে গলিয়ে রক্ত বমি শুরু করলো। রক্ত বমি করতে করতে ওখানেই উনি মারা যান। এরপর থেকে ওই গাছের নাকি এখনো অবধি ওরকম ভাবেই পোতা রয়েছে। ইয়েটা কেউ খোলারও সাহস করেনি, কিছুই করেনি। হ্যাঁ, এরপরে তখনও বলছে যে তারপরে আর একদিন একটা ফ্যামিলি এলো, বলল যে আমরা মেয়ের বাড়ির তরফের এরকম আত্মীয় হই, এখানে থাকবো। তখন ওরা 8 জনের ফ্যামিলি আসে, বলছে আমাদের এরকম অবস্থা পড়ে গেছে, তা শুনেছি এরকম ওরা তো কেউ নেই, তা এখানে থাকলে কোনো অসুবিধা হবে? তখন ওরা বলছে না না, আপনারা থাকুন যদি থাকতে পারেন, কিন্তু এই ব্যাপার, আপনাদের সাথে যেহেতু বাচ্চা রয়েছে সেহেতু করবে। বিশ্বাস করবে না, ওই বাড়িতে 8 জনই 7 দিনের মাথায় মারা যায় ওখানে। হ্যাঁ, এর মধ্যে বাচ্চাটাকে গলায় দড়ি অবস্থায় একদম ওই নিম গাছের মগডালে পাওয়া যায়। বাচ্চাটা কি করে উঠবে? একটা 6 বছরের বাচ্চা কি করে উঠবে অতটা ওপরে? ঠিক আছে, ওই মগডালে পাওয়া যায় গলায় দড়ি অবস্থায়। এবং 2 জনকে পাওয়া যায়, একজনকে ঘরে মরণাপন্ন অবস্থায় দোতলার ঘরে, একজনকে বাথরুমে, আর বাদবাকিকে প্রত্যেককে নিম গাছের মধ্যে ঝুলতে পাওয়া যায়। পুরো ফ্যামিলিটাই 8 জনের ফ্যামিলিটাই ওখানে শেষ হয়ে যায়। তা এরপর থেকে ওখানে আর নাকি কেউ কিছু করে না, কেউ কিছু মানে ওই দিকে তাকায় না, যায় আসে কিন্তু অতটা পাত্তা দেয় না এখন আর। হ্যাঁ, মানে চলাফেরা করে সন্ধ্যের পর, খুব কমজনই, মানে খুব দরকার না হলে ওই রাস্তা দিয়ে কেউ চলাফেরা করে না, মানে যতটা পারে ঘুরপথেই চলাফেরা করে, যেহেতু আর কোনো উপায় নেই ওইটা করার, মানে ওর হাত থেকে কোনো নিস্তার পাওয়ার উপায় নেই, বুঝলে তো? তার জন্য ওই অবস্থাতে, যেমন অবস্থায় ছিল সেরকম অবস্থাতেই পড়ে রয়েছে। এমনকি কিছু নেশারূপ তারা ওখানে নেশা করতে গিয়ে প্রত্যেককে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, এবং তারা বলে ওখানে নাকি ওর কাকা শ্বশুর, ওই বউটির মানে রাধিকার কাকা শ্বশুরের ছেলের বউকে দেখতে পেয়েছে। তার ফলে ওরা অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালবেলা ওরা যখন জ্ঞান ফেরে তখন ওরা পালিয়ে আসে। এই হচ্ছে রাধিকার আর একটা মানে রাধিকার ঘটনা। ওর কাছে নাকি আরও ঘটনা আছে গ্রামের, তা যদি হয় তো যদি ও বলে তো আমি ওখানে গেলে বলবে নিশ্চয়ই, তখন আমি রাধিকার আরও ঘটনা শেয়ার করব। তাই এই হচ্ছে, ওরা তখন বলতো যে এই খুনি গাছটাকে বাবা তুমি তাকিও না, এখন তুমি নতুন বউ, তোমার নতুন বিয়ের গন্ধ যায়নি তোমার গা থেকে, তুমি বাবা ওই গাছের দিকে তাকিও না, তুমি বাপু করো। ইভেন এই ঘটনাটা শোনার পর ওর দিদাটা হয়তো বাড়ির লোককে বলে, এবং ওর ঘর থেকে জানলাটা যেটা দেখা যেত বাড়িটা, ওই জানলাটাই পুরো সিল করে দেয়া হয়েছে, এবং ওই বাড়ি থেকে বাইরে বেরোলে তখনই দেখা যায়, তার আগে ভেতর থেকে কোনোভাবেই দেখা যায় না। যত কটা ঘর থেকে দেখা যেত তত কটা ঘর নাকি ও শ্বশুর পুরো সিল করে দিয়েছে। ঠিক আছে, তা এই হচ্ছে একটা ঘটনা। তা কেমন লাগলো একটু বলো আমাকে। তা আজকে এখানেই শেষ করব না আর একটা ঘটনা বলবো, একটু বলো আমাকে কি করব, আমাকে একটু বলো। দেখা যাচ্ছে না কিছুই। তা আমি আজকে এখানেই শেষ করি, ঠিক আছে? 9টা বাজতে চলে, একটু 9টার কম বললাম, তা কি বলে দেবো? দেখো আমার কোনো অসুবিধা নেই, তোমরা যদি শুনতে চাও তাহলে আর একটা ঘটনা বলে দিই, ঠিক আছে? একটা ছোট্ট ঘটনাই বলি, এই ঘটনাটাও খুব মর্মান্তিক। এই ঘটনাটা আমাদের এক পুলিশ কাকুর বউ বলেছে, রিসেন্টের ঘটনা একদম, মানে আমি যখন অসুস্থ ছিলাম সেই সময়ের ঘটনাটার, মানে যে 2 সপ্তাহ আগের ঘটনা, ধারুহেরারই ঘটনা। একটা বাড়িতে ফ্যামিলিতে বাস করতে হচ্ছে তার মা, বাচ্চাটির মা, বাচ্চাটির বাবা, বাচ্চাটির ঠাকুমা, বাচ্চাটির কাকু আর বাচ্চাটির দাদু। ঠিক আছে, এই একটা পুরো ভরা সংসারে বাস করত। তা ওদের একটা ছিল কি, 2 বাড়িতে ছিল যে 2 বোনের 2 আলাদা আলাদা বাড়িতে বিয়ে হবে, একই বাড়িতে 2 বোনের বিয়ে হবে না।
দুই বোনের বিয়ে হতে পারে না। আর একটা বলছি, এটা শোনো, একটু ছোট ঘটনা কিন্তু ভাল লাগবে। ঘটনাটা মর্মান্তিক হলেও বেশ আত্মা এসে ধরিয়ে দিয়েছিল খুনিকে আর কি। তা বেশ ভাল লাগবে, শোনো একটু ঘটনাটা। তা এরপরে কি হচ্ছে, এই তখন আমাকে ওই জেঠিমা বলছে যে এই ঘটনাটা, যে যার বাড়ির ঘটনা তার নাম দাম কিছুই বললাম না যেহেতু বাড়ির ঘটনা, হ্যাঁ এখনো কেসটা চলছে আর কি কোর্টে। তা সেই ঘটনাটা আর কি বলছি। তা সেই হচ্ছে ওর বাড়িতে থাকতো ওই বাচ্চা ছেলেটির মা, বাবা, কাকা, দাদু ঠাকুমা। এবার ওই দুই ফ্যামিলির আর মায়ের ফ্যামিলিতে মানে মেয়েটির ছেলেটির মায়ের ফ্যামিলিতে থাকতো হচ্ছে ওরা দুই বোন, এক ভাই, মা, বাবা, তার ঠাকুমা আর এক দুঃসম্পর্কের কোনো দিদা। এবার দুই ফ্যামিলি থেকে কথা হয় যে দুই ফ্যামিলিতে হয় যে তোমার মানে দুই মেয়েকে দুই বাড়িতে, মানে একই ফ্যামিলিতে বিয়ে দেওয়া যাবে না, আলাদা আলাদা ফ্যামিলিতে বিয়ে দিতে হবে, ঠিক আছে, এরকম নিয়ে হয়। কিন্তু যে দিদির মানে ছেলেটির যে মাসি আর কি, সেই মাসি এই বাচ্চাটির কাকুর প্রেমে পড়ে যায় এবং কাকুও তার প্রেমে পড়ে যায়। এবং তার বাড়ি থেকে যেহেতু কিছুতেই দুই ফ্যামিলি থেকে কিছুতেই বিয়ে দেবে না বলছে আর কি, সেহেতু তোমার যেহেতু বিয়ে দেবে না আর কি, সেহেতু না ওরা লুকিয়ে চুরিয়ে প্রেম করতে থাকে। এরপর দুই বাড়িতে জানাজানি হয়, প্রচন্ড অশান্তি হয়, প্রচন্ড সবকিছু হয়। তখন ওরা করে যে লুকিয়ে চুরিয়ে প্রেমটা করতে থাকে এবং ওরা ঠিক করে যে ওরা পালিয়ে গিয়ে বিয়ে করবে। এরপর একদিন ওদের বিয়ের ইনভিটেশন আসে, কিন্তু ওর মাসিও বাড়িতে আসে, মানে মেয়েটির বোনও বাড়িতে আসে। এবার কাকু কি করে, কাকু বলে যে আমার কাজ রয়েছে, আমি আগে বেরিয়ে যাচ্ছি করে, মানে জাস্ট অফিসের নাম করে বাইরে বেরিয়ে যায়, কিন্তু অফিসে যায় না। এবার যেহেতু বাচ্চাটির একটু শরীর খারাপ ছিল, সেহেতু বাচ্চাটিকে নিয়ে যায় না ওর মা বাবা। তা বলে যে বোন তো থাকলো, বোনের কাছে থেকে যাবে, আর কয়েকটা ঘন্টার ব্যাপার, আমরা যাবো খাবো দাবো চলে আসবো। এবার যথারীতি ছেলেটিকে ঘুম পাড়িয়েছে। ছেলেটির বয়স হচ্ছে এই তোমার একটু ধরো, বাচ্চাটির বয়স হচ্ছে 10 বছর, ঠিক আছে, 10 বছরের বাচ্চা। এবং সে তো বিভিন্ন বাড়িতে অশান্তি, তার কাকু আর মাসির যে প্রেম সেটাও সে জানতে পেরেছে, হ্যাঁ, সেটা তার একটা গন্ডগোল সেও জেনেছে, যে বিয়ে দেবে না সেটাও জেনেছে। এবার দুপুরবেলা কি করে যে কাকু না লুকিয়ে লুকিয়ে বাড়িতে চলে আসে, বুঝলে তো, লুকিয়ে লুকিয়ে বাড়িতে চলে আসে এবং একটা 3তলার যে চিলেকোঠার ঘর আছে, ওই চিলেকোঠার ঘরে ও তোমার লুকিয়ে থাকে। এরপর ছেলেটিকে যখন ওর মাসি ঘুম পাড়িয়ে দিয়ে যখন হয়, তখন চিলেকোঠার ঘরে গেছে, ঠিক আছে। এতই তারা প্রেমে মত্ত ছিল আর কি, তারা কি করে ওই চিলেকোঠার দরজা না করে একটা ঘনিষ্ঠ মুহূর্ত ওরা আর কি, বুঝতেই পারছো, ঘনিষ্ঠ মুহূর্তে থাকে, ঠিক আছে, দরজাও তারা দেয়নি। কিন্তু এরপরে যখন ছেলেটি ঘুমটা ভেঙে যায়, কোনো কারণে ঘুমটা ভেঙে যাওয়ার পর তোমার ছেলেটি তখন উঠে এসে মাসিকে খোঁজ করতে থাকে, মাসিকে পায় না এবং চিলেকোঠার ঘরে গিয়ে ওদের অন্তরঙ্গ অবস্থায় ঘনিষ্ঠ মুহূর্তটা দেখে ফেলে। এবং ঘনিষ্ঠ মুহূর্তটা দেখে ফেলার পর ও তো প্রথমে হকচকিয়ে যায় যে বাবা এটা আমি কি দেখছি। তারপরে ও চিৎকার করে ওঠে, চিৎকার করে না ছাদের ধারে চলে যায়। এবার বলে রাখি ওদের উঠোনটা ছিল পুরো শান বাঁধানো উঠোন, ঠিক আছে, নিচে শান বাঁধানো উঠোন, তারপরে রাস্তাটা, ঠিক আছে। ও যখন চিৎকার করে উঠেছে, ওরা তখন মানে ওই অবস্থা থেকে থতমত খেয়ে জামা কাপড় পরেছে এবং ও বলতে থাকে, বাচ্চাটাই বলতে থাকে, তারাও ঠাম্মা আসুক, মা আসুক, আমি সব বলে দেবো, কাকা চাচু যায়নি, আর মসিজিও এরকম রয়েছে, আমি সব বলে দেবো। এবার ওরা যত ভোলাতে থাকে, ছেলেটি কিন্তু ভুলতে যায় না।
এবার ছেলেটিকে ভয় পাওয়ানোর জন্য, হ্যাঁ, মেয়েটি কি করে, ওকে জোর করে পাকড়াও করে রেলিং এর সাথে মানে আধা ঝুলিয়ে দিয়ে বলছে, এরকম ঝুলিয়ে দিয়ে বলছে, তুই বলবি, দেখ তুই যদি বলিস তাহলে কিন্তু তোকে আমি মাটিতে ফেলে দেবো। বলছে না, আমি এলে বলে দেবো। সে আর কিছুতেই ইয়ে করে না, ও ভয়ের চোটে কি করে, ও হাতটা ছেড়ে দেয়, ও পুরো ডিগবাজিকে পুরো মাথাটা এরকম চিৎপাত হয়ে গিয়ে পড়ে এবং ওখানেই স্পট ডেড হয়ে যায়। এবার যথারীতি তো তার আগে বলে রাখি, ও যখন পড়ে গেছে ওর কাকা কি করে, ও কিন্তু বাইরে বেরিয়ে চলে যায়, হ্যাঁ, অফিসের নাম করে যেখানে ছিল সেখানে যায়, ঠিক আছে। এবার ওর চিৎকার ধপ করে আওয়াজ হয়েছে, আশেপাশেও বাড়ি রয়েছে, এবার ওখানের বাড়িগুলো কি বলতো একটার সাথে একটা জোড়া লাগানো, তা ওরাও আওয়াজ পেয়ে দেখছে, আর মাসিও চিৎকার করে উঠেছে, পড়ে গেল করে, হ্যাঁ, সবাই এসে দেখছে রক্ত এরকম ভাসছে, হ্যাঁ। ওকে যখন তুলে হসপিটালে নিয়ে যায় তখন ওরা ডাক্তাররা ওকে মৃত বলে ঘোষণা করে। এবার যথারীতি পুলিশ কেস হয়ে যায়, পুলিশ কেস হওয়ার পর পোস্টমর্টম করা হয়, পোস্টমর্টমেও ধরা পড়ে যে উঁচু থেকে পড়ে তার মৃত্যু হয়েছে, ঠিক আছে। এরপরে বলছে বেশ কিছুদিন পর যখন না উঁচু থেকে পড়ে মৃত্যু হয়েছে, কেসটাও বন্ধ হয়ে যায় পুলিশ, তার বেশ কিছুদিন পরে, ধরো এই 6-7 দিন বাদে হঠাৎ করে মেয়েটির মা, বাচ্চাটির মা একা একা চলে আসে পুলিশ স্টেশনে এসে মেয়েটি করছে আসলে বাচ্চাটির মা আসলে পুলিশের কাছে জানায় যে আমার বাচ্চার স্বপ্ন দিচ্ছে যে সারাক্ষণ যে তুমি মসিকে ধরিয়ে দাও, মসি আমাকে মেরে ফেলেছে, মসি আমাকে সবকিছু করেছে, আমাকে ওপর থেকে ফেলে দিয়েছে। এবার পুলিশ বলছে এটা বললে তো আমরা বিশ্বাস করব না, যে আমরা তোমার বোনকে ধরবো, নিজেরই তো বোন, নিজের বোনকে ধরবো এবং কোর্টে যে চালান করবো তার প্রমাণ কি দেবে? আপনার স্বপ্নের কথা তো আমরা বিশ্বাস করতে পারবে না, বা পুলিশ আমরা বিশ্বাস করব না, বা কোর্টও বিশ্বাস করবে না। এরপরে তো কাঁদতে কাঁদতে চলে যায় মাটা, কিন্তু বলে যে তুমি আপনারা হেল্প করলেন না তো, এরকম করতে করতে হেঁচকি উঠছে। একটু ইয়ে হলো, তা ও বলে আপনি ইয়ে করলেন না তো, দেখবেন আপনি একদিন আমার ছেলেই ওর মাসিকে ধরিয়ে দেবে। বলছে বিশ্বাস করবে না, দিন 15 বাদে মেয়েটির মানে বাচ্চাটির ফুল বাবার বাড়ির ফ্যামিলি, মায়ের বাড়ির ফ্যামিলি, মেয়ে আর ছেলেকে মানে মাসি আর কাকুকে না চুলের মুঠি ধরে দুজনকে টানতে টানতে থানায় নিয়ে এসে বলে এদের দুজনকে অ্যারেস্ট করুন, এ হচ্ছে আমার বাচ্চার মৃত্যুর জন্য দায়ী। এবার তখন বলছে যে আমরা তো বিশ্বাস করতে পারছি না যে কি হয়েছে। তখন বিশ্বাস করবে না, বলছে পুলিশ কাকু, ওর কাকিমা বলছে যে যখন বলছে তোর কাকু বলছে 2024-এ দাঁড়িয়েও আমাকে এটা বিশ্বাস করতে হচ্ছে। পুরো বাচ্চাটির গলায় ওর মাসি বলছে যে पुलिस अंकल मेरे बेटे को मेरा मौसी जी को पकड़ लीजिए आप, হ্যাঁ, বলছে আমার মাসি কো পকড় লিজিয়ে, যে আমার মাসি আমাকে ফেলে দিয়েছে, আমি তো দেখে নিয়েছি সবকিছু, আমার ঠাম্মা দিদু দাদু এরা বারণ করেছিল না চাচু আর মসিকে মিশতে, আমি তো দেখে নিয়েছি, ওর জন্যই তো ওরা আমাকে ধরে নিয়েছে। এবার তো গেল পুলিশ মহা ফ্যাসাদে পড়ে, তা বলছে যে তোমাকে ফেলে দিয়েছে, বলছে আমাকে তো ফেলে দিয়েছে, বলছে কি করে ইয়ে হবে, বলছে তো এটা তো তোমার কথাতে। তখন পুলিশ আঙ্কেল বলছে হ্যাঁ তোমাকে তো হেল্প করবো, তাহলে আমি কি করে বুঝবো, এটা তো কোর্ট বুঝবে না বাবা। তখন বলছে তুমি একটা খাতা দাও না, খাতা দাও, খাতাতেই সব মাসি লিখবে,
তখন না মাসিকে বিশ্বাস করবে না, এরকম বসে আছে চেয়ারে, হ্যাঁ, চুলগুলো মানে খোলা, ওকে না কে যেন সজোরে চড় মেরে বলছে, তুই লিখবি না, তুই লেখ, শিগগিরই লেখ, না হলে তোর কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে, শিগগিরই লেখ। ও তখন আবার মানে মাসি তখন মাসির গলাতে বলছে, আপনি খাতা দিন, আমি যা যা করেছি আমি সব স্বীকার করে নিচ্ছি, সব স্বীকার করে নিচ্ছি। ও তো সব ফটাফট লিখে নিল, ওই অবস্থাতেই ও এফআইআর করলো, বললো অ্যারেস্ট করা হলো ওদের দুজনকে। বলছে যে এই অ্যারেস্ট করা হলো, কাকু যখন অ্যারেস্ট করলো তখন তো মা বাবা তো ভেঙে পড়ে যে তুই আমার নিজের ভাই, তুই আমার নিজের বোন হয়ে কি করে আমাদের বাচ্চাটাকে মেরে ফেলতে পারলি, এতটা নির্দয় তোরা কি করে হলি, হ্যাঁ, আমার বাচ্চা মুক্তি পাচ্ছিল না তোদের না ধরা অবধি, হ্যাঁ। তখন বিশ্বাস করবে না, তখন ওর মাসির গলায় বলছে, মাসি ইয়েতে বলছে, মা তুমি কষ্ট পেও না, হ্যাঁ তুমি কষ্ট পেও না, তোমার ঘরেই আমি আবার আসবো, দেখো না তোমার ঘরেই ফিরে আসবো। এই করে পুলিশ আঙ্কেলের দিকে ফিরলো ওর মাসি, বলছে থ্যাংক ইউ পুলিশ আঙ্কেল আমার খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য, পুরো এরকম ভাবে বলছে, থ্যাংক ইউ পুলিশ আঙ্কেল আমার খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য, না হলে আমি তো মুক্তি পাচ্ছিলাম না, না হলে আবার মায়ের কোলে কি করে ফিরে আসতাম আমি, থ্যাংক ইউ পুলিশ আঙ্কেল। এই করে অ্যারেস্ট হয়। এবার তো কোর্টে কেস চলছে। তা কাকু কাকিমাকে বলেছিল যে আমি 2024-এ দাঁড়িয়েও যে এরকম অবিশ্বাস্য ঘটনা আমি নিজের চোখে দেখবো এবং কানে শুনবো, অত পুলিশ শুনবে, অত লোকজন শুনবে, তাদের মধ্যে এই ঘটনা ঘটবে, মানে আমরা সবাই, পুলিশও মানে পুলিশ থেকে শুরু করে সবাই অবাক দৃষ্টিতে ইয়ে করে রয়েছি, মানে আমরা বিশ্বাসই করতে পারছি না যে এটা 2024-এ দাঁড়িয়েও এটা হয়, যে নিজের খুনিকে ধরিয়ে দিল, একটা বাচ্চা নিজের খুনিকে ধরিয়ে দিতে পারে, খুনিদের ধরিয়ে দিতে পারে, কারণ সমানভাবে ওর কাকুটাও কিন্তু ইনভলভ ছিল। তা এই হচ্ছে আমার থার্ড ঘটনা। তা কেমন লাগলো একটু আমাকে জানিও, আমি একটু বাদে কমেন্টের উত্তর দিচ্ছি, ঠিক আছে? তা আজকে এখানেই শেষ করলাম, ভালো থেকো তোমরা, শুভরাত্রি। আমিও একটু ভালো আছি এখন, তো কালকে রিপোর্ট দেবে একটা, দেখা যাক, ভগবান যদি সহায় হয় তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, আর যদি ভগবানের সহায় না দেয় তো তাহলে রিপোর্ট খারাপ আসবে, না হলে ভালো আসবে। তো ভগবানের ওপর বিশ্বাস আছে যে রিপোর্টটা ভালোই আসবে আমার। তো দেখা যাক, তোমরাও আশীর্বাদ করো যে রিপোর্টটা যেন ভালো আসে আমার। তো আজকেই আমি শেষ করলাম এখানে। গুড নাইট, শুভরাত্রি, নমস্কার বন্ধুরা, ভালো থেকো সবাই। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like and don't forget to hit the notification bell for more videos.